তোমাদের কিছু বলার আছে, আগে সেটা বলো শুনি। বলছি এটা কি রেকর্ডিং হবে? হ্যাঁ রেকর্ডিং হবে। ঠিক আছে। আর কিছু? স্যার বলছে নাকি ফার্স্ট ক্লাস, মানে প্রথম 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 প্রথম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের কিছু বলার আগে আমি একটু কয়েকটা জিনিস ক্লিয়ার করি। দেখো, এর আগের দিন গতকালকে দেখবে একটা এতে ভিডিও দিয়েছিলাম ইউটিউবে। ইন্টারভিউ মানে সত্যি কথা বলতে এখানে সেরকম কিছু নেই। এই জায়গাটাতে তোমার সেলফ কনফিডেন্স সব থেকে আগে। সেলফ কনফিডেন্স থাকলে বহু কিছু পার করে আসা যায়, কারণ তুমি হাজারো কোশ্চেন পড়ে যেতে পারো, ইন্টারভিউ গিয়ে সেই কোশ্চেন যে কমন পড়বে তার কোনো মানে নেই। আমরা ম্যাক্সিমাম যেটা করতে পারি যে আমাদের এই টোটাল যে বিএসসি সিলেবাস 9-10-এ যা আছে, 11-12-এ যা আছে, সেখান থেকে আমরা কিছু জায়গা যেখান থেকে প্রশ্ন সচরাচর ধরে, মানে ধরে বলতে কি তাহলে আমি কি 10 বার ইন্টারভিউ দিয়েছি? নিশ্চয়ই না। আমাদের স্টুডেন্টরা বিগত 2013-তে যখন এসএসসি হয়েছিল, 16-তে যখন হয়েছিল, তারা যেমন কোশ্চেন ফেস করেছে সেই জায়গাগুলো থেকে, বা আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সিনিয়ররা যে কোশ্চেন ফেস করেছে, বা আমরা নিজেরা যে কোশ্চেন ফেস করেছি, তার উপর থেকে একটা আইডিয়া দিতে পারি যে এই প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে পারে। বাট ইন্টারভিউ মানে হুবহু কোশ্চেন কোনোদিন কমন পড়বে তা কিন্তু নয়। স্বাভাবিকভাবেই তোমার কিছু সেলফ কনফিডেন্সের ব্যাপার কিন্তু আছে। সেলফ কনফিডেন্স হারালে ইন্টারভিউ খারাপ হয়ে যায়। যদি প্রথমেই ঘাবড়ে যাও তাহলে অটোমেটিক্যালি ইন্টারভিউ কিন্তু খারাপ হবে, খারাপ হতে বাধ্য। আচ্ছা, তোমাদের স্পিকারগুলো বন্ধ রাখবে, অনেকে নতুন এই ইন্ডিভিজুয়াল স্পিকার বন্ধ রাখবে। আমি কথা বলার সুযোগ দেবো লাস্টে যদি কিছু বলার থাকে। অনেকে নতুন জয়েন করেছে, জিনিসটা হয়তো জানো না, আমাদের রেগুলার ক্লাসেও বলা থাকে স্পিকার পুরো স্টপ থাকবে, আমি লাস্টে কথা বলার সুযোগ দেবো সবাইকে। আচ্ছা, এইবার স্বাভাবিকভাবেই তুমি যেন কোনোভাবে ঘাবড়ে না যাও। যিনি বসে আছেন তোমার উল্টো দিকের চেয়ারে তারাও হিউম্যান বিইং, তারাও তোমার জায়গা পার করে গিয়েছে। অনেক কিছু প্রচলিত আছে যে ঝুঁকেই যদি ব্যাগ ট্যাগ হাত থেকে পড়ে যায়, খুব মানে পার্সোনালিটি ডাউন হয়ে যায়, এসব কিছু হয় না। ঠিক আছে, আমাদের এমন অভিজ্ঞতা আছে, আমার এক বন্ধু চেয়ারই উল্টে ফেলে দিয়েছিল, কিচ্ছু হয়নি, তারও চাকরি হয়েছে। সুতরাং ওইগুলো কোনো ব্যাপার না, সেই পুরনো কুসংস্কার টাইপের যে সমস্ত ব্যাপার আছে ওসব কিছু না। মিথ্যে কথাও স্মার্টলি বলে আসা যায়, এইটা হলো সব থেকে বড় কথা। মিথ্যেটাকেও স্মার্টলি বলে আসতে হয়। তুমি ইউটিউবে বা ফেসবুকে দেখবে অলরেডি অনেকে ডেমো শুরু করে দিয়েছে, মানে তিনি রুমে প্রবেশ করছেন, তারপরে বেশ সাজিয়ে গুছিয়ে কথা বলছেন। অতটা সাজানো গোছানো কথা ওখানে থাকবে না। তুমি আমার সাথে ওটা বলতে পারো, তুমি আমার সাথে, বিশেষ করে যারা 2 বছর ধরে আমার সাথে পড়েছো তারা জানো আমি কি কি বলতে পারি, কিন্তু একটা আননোন পার্সনের সাথে অত সাজানো গোছানো থাকবে না, ওটা কোনো ম্যাটারও করে না। এইবার তোমাকে কি করতে হবে না, তুমি ঠিকঠাক উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিকঠাক উত্তর কমন করবে তা নাও করতে পারে, ঠিকঠাক উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলেই হবে। আর ডেমো ক্লাস যেটা আছে, ডেমো আমরা দেখাবো, আগে তোমাদের রিটেনের রেজাল্টটা বেরোক, তারপরে আমরা ডেমো ক্লাস দেখাবো। এখন আমরা যেটা করতে পারি যে প্রত্যেকটা টপিক, যেমন নিউমেরিক্যাল অ্যানালিসিস যেটা দিয়ে আমি শুরু করছি, এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, 9, 10, 11, 12 অনেকগুলো চ্যাপ্টার আছে। 11, 12 সিলেবাসটা 9, 10 থেকে বড়। স্বাভাবিকভাবেই পুরো সিলেবাসের উপরে প্রশ্ন করার জায়গা এখানে নেই। প্রত্যেকটা চ্যাপ্টারে সিলেক্টেড কয়েকটা জায়গা আছে। যেমন সব থেকে বেশি প্যাচালো কোশ্চেন করা যায় সেটা এরর চ্যাপ্টার থেকে, আর কোনো চ্যাপ্টার থেকে অত প্যাচালো কোশ্চেন করা যায় না, এবং ওটা মুখে মুখে জিজ্ঞেস করা যায়। এবার তোমরা ইদানিং এই বিগত 4 মাসে অনেক এমসিকিউ পড়েছো, অনেকের মনে এরকম ধারণা আছে যে আমি প্রচুর এমসিকিউ পড়ে যাবো, তোমাকে তো অপশন দেবে না ওখানে। তাই সমস্ত এমসিকিউ এর কোশ্চেন কোনোদিন ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে না, এটা হলো প্রথম জিনিস। পার্টিকুলার কয়েকটা জায়গা আছে যেখান থেকে প্রশ্ন করতে পারে। এবারে হচ্ছে তুমি আর কি কি বাড়িতে পড়বে। প্রত্যেকে একটা 9-10-এর যে ম্যাথামেটিক্সের বই হয় স্কুল লেভেল যে বই আছে সেই বই একটা করে জোগাড় করবে। এটা জোগাড় করাই যায়, যে কোনো বাচ্চাকে ধরলেই ঠিক ম্যানেজ হয়ে যায়। বা 9-10-এর বইটা অনলাইনেও আছে, আমি মনে হয় আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, যদি না দিয়ে থাকি কালকে আমি দিয়ে দেবো। 9-এর বইটা অনলাইনেও পাওয়া যায়, WBSC-র ওয়েবসাইট সার্চ করলেই পেয়ে যাবে।
আর হচ্ছে যারা 11-12 দেবে তারা 11-12 এর বই আশা করি সবার কাছে আছে, অনেকে টিউশন পড়ায়, যারা ডেপুটেড ছিল তাদের কাছে তো বই স্পেসিমেন কপির ভান্ডার আছে আমি জানি। তো সেই বই থেকে একটু সিলেবাস গুলো দেখে রাখবে। যারা স্কুলে পড়িয়েছো তাদের এই জায়গাটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এখানে অনেকেই আছো আমি দেখতে পাচ্ছি যারা অলরেডি স্কুলে পড়িয়েছো, এতদিন চাকরি করেছো 16 সাল থেকে, তাদের এই বিষয়টা নিয়ে খুব একটা মানে এই পড়ানোর যে বিষয়টা বলছি এটা নিয়ে তাদের খুব একটা মাথা গলানোর ব্যাপার নেই। তারা শুধু এইটুকু খেয়াল করবে যে সাবজেক্ট ওয়াইজ কি কি প্রশ্ন আসতে পারে, কারণ তোমাদের আবার ওই দিকে একটা মাইনাস পয়েন্ট আছে, দীর্ঘদিন সাবজেক্টের সাথে টাচ ছিল না, তোমরা ওইটা খেয়াল করবে। যেটা আমরা করাচ্ছি এটা প্রথম যখন এখন যেটা করাচ্ছি এটাকে খেয়াল করবে। আর যারা ফ্রেশার তারা এই বইগুলো নিয়ে বইগুলোকে একটু নাড়াচাড়া করবে যে কোন ধরনের টপিক তোমাকে পড়াতে দিলে তুমি ভালো পড়াতে পারবে। এক্ষেত্রেও একটা ব্যাপার কিন্তু আছে, তুমি একটা সাইড থেকে কোনোদিন দেখবে না যে আমি অ্যালজেব্রা মানে অ্যালজেব্রাতে স্ট্রিক্ট থাকলাম, তা কিন্তু নয়, বা জিওমেট্রি মানে জিওমেট্রিতে স্ট্রিক্ট থাকলাম, তা কিন্তু নয়। তুমি ম্যাক্সিমাম সমস্ত জায়গা থেকে একটা করে বিষয় ভালো করে দেখে রাখবে, 9-10 ক্ষেত্রে বলছি। আর বইয়ে কতগুলো চ্যাপ্টার আছে সেটা অবশ্যই মাথায় রাখবে। এই জ্বালাতন টাইপের প্রশ্ন কিন্তু এইগুলো হয়। ওই 9-10 বইয়ে 9 বইয়ে কটা চ্যাপ্টার আছে আর কোনটা কোন জায়গা থেকে আছে, কতগুলো জিওমেট্রির, কতগুলো পরিমিতির, কতগুলো ট্রিগোনোমেট্রি, এইগুলো একটু দেখে রাখবে। 11-12 ক্ষেত্রেও এখন সেমিস্টার বেসিসে যে কোন সেমিস্টারে কি আছে এটা যেন তোমার মাথায় থাকে। মানে জ্বালাতন টাইপের বলছে, এগুলো কিছু ম্যাটার করে না, আবার এগুলো দিয়ে ক্যান্ডিডেটকে জ্বালাতন করা যায়। 11-12 ক্ষেত্রে সেমিস্টার বেসিসে কোন সেমিস্টারে কি আছে এইগুলো একটু বাড়িতে বই নিয়ে নিজেরা একটু নাড়াচাড়া করবে। আমরা আপাতত যেটা করছি সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কি কি কোশ্চেন হতে পারে সেটা তোমরাই উত্তর দেবে। আমি প্রশ্নগুলো যা স্ক্রিনে দেব উত্তর তোমরাই দেবে, একজন একজন করে দেবে, সবাই তাড়াহুড়ো করবে না। সেইগুলো আমরা আপাতত দেওয়ার চেষ্টা করছি। আর থিওরিটিক্যাল পার্ট তোমাদের অলরেডি করানো আছে, যারা আমার কাছে পড়েছো টোটাল থিওরিটিক্যাল পার্ট করানো আছে, সেগুলোই সেখান থেকে কাটিং করে কোন কোন জায়গাগুলো আরেকবার একটু দেখবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা বাড়িতে আপাতত যেটা করবে, যারা 9-10 এর জন্য নিচ্ছ, 9 এবং 10 একটা করে অঙ্কের বই কালেকশন করবে, চ্যাপ্টারগুলো দেখবে, প্রত্যেকটা জায়গা থেকে একটা করে টপিক তুমি ভালো করে একটু তুমি টিচার হলে তুমি কিভাবে পড়াবে সেগুলো এখন থেকে একটু দেখে রাখো। ফাইনালের রেজাল্টটি বেরোক, রেজাল্ট বেরোনোর পরে আমরা সেটা দেখে নেবো তোমাদের সাথে, ঠিক আছে? তো আজকে আমি মেন যেটা দিয়ে শুরু করব, কিছু কোশ্চেন অ্যান্সার, সেটাতেই যাচ্ছি। এগুলো সাবজেক্ট বেসিস, এটা আপাতত চলুক, তারপরে রেজাল্টটি বেরোক, রেজাল্ট বেরোনোর পরে আমি বাকিটা দেখব। তোমাদের ক্লাসের সংখ্যা আছে দেখবে অক্টোবরের 31 তারিখ অব্দি 8টা, ক্লাসের সংখ্যাটা বাড়বে। শিডিউলে যা আছে আছে, আমি যখন যখন সময় পাবো, সামনের সপ্তাহে যেমন একটা নেব আমি নিয়ে নেব। তা আজকে প্রথম প্রশ্ন যেটা আমি দেখো স্ক্রিনে দিয়েছি, রিলেটিভ এরর আর অ্যাবসলিউট এরর ইকুয়াল কখন হয়? যে কোনো একজন রেসপন্স দিতে পারো। 1 ইউনিটের ক্ষেত্রে যখন আমরা 1 ইউনিট মেজার করি, ইন দ্যাট কেস রিলেটিভ এরর আর অ্যাবসলিউট এরর সময় সমান হয়ে যায়। ইন কেস অফ মেজারিং 1 ইউনিট, নেক্সট কোশ্চেন, রিলেটিভ এরর এবং অ্যাবসলিউট এররের মধ্যে বেটার মেজারমেন্ট অফ এরর কে এবং কেন? বলো রিলেটিভ এররটা। কেন? রিলেটিভ এররটা, হ্যাঁ কেন? কারণ ওই অ্যাবসলিউট এররকে আবার অ্যাবসলিউট ভ্যালু দিয়ে ডিভাইড করলে রিলেটিভ এররটা পাওয়া যায়, ওই জন্য ওটা আরো বেটার, দ্যাট ইজ কমে যাবে। কারণটি হচ্ছে সেটা অ্যাভারেজকে দেয়, 1 ইউনিটে কত হচ্ছে সেটা আমরা মেজারমেন্ট করতে পারি, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে রিলেটিভ এরর is better measurement of error as it is average। যেহেতু এটা অ্যাভারেজ ক্যালকুলেশন হয় তার জন্য এটা বেটার মেজারমেন্ট অফ এরর। 3 নম্বর কোশ্চেন, ইন বিটুইন রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর অ্যান্ড অ্যাবসলিউট এরর হুইচ এরর ডিপেন্ডস অন মেজারিং ইউনিট? এটা সবাই করা উচিত।
অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর। হ্যাঁ, কারণ EA দ্যাট ইকুয়ালস টু তার ট্রু ভ্যালু তার মাইনাস তার অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। যখনই আমরা রিলেটিভ এরর যাই এর কোনো ইউনিট নেই, কারণ দ্যাট কম্পোনেন্ট ইকুয়ালস টু ডিভাইডেড বাই xt ইফ xt নট ইকুয়ালস টু 0 অ্যান্ড ডিভাইডেড বাই xa ইফ xa নট ইকুয়ালস টু 0। সো উত্তর হচ্ছে অ্যাবসলিউট এরর। পার্সেন্টেজের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না। নেক্সট বলেছে ইন বিটুইন রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর অ্যান্ড অ্যাবসলিউট এরর হুইচ এরর মেজার্স অনলি কোয়ান্টিটি অফ এরর। Absolute error measures the Is, quantity of error. অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট এরর, হ্যাঁ, অ্যাবসলিউট এরর কোয়ান্টিটি এরর আর রিলেটিভ এরর কোয়ান্টিটি অ্যাজ ওয়েল And অ্যাজ quality. কোয়ালিটি। দেখো এগুলো সবই করানো তোমাদের, নতুন কিছু নয়, জাস্ট এই জায়গাগুলো আরেকবার ভালো করে পড়া। এর সাথে অজস্র কোশ্চেন আছে, সেগুলো আর দরকার নেই। আদার মেজার্স স্যার বলছি ক্লাসের পিডিএফটা পাওয়া যাবে তো, তাহলে নোট ডাউন করতাম না। হ্যাঁ, নোট ডাউন কিচ্ছু করতে হবে না, সব পাওয়া যাবে। পিডিএফ ওই অ্যাপ্লিকেশনেরই স্টাডি ম্যাটেরিয়াল ফোল্ডারে যাবে, স্টাডি ম্যাটেরিয়াল ফোল্ডারে দেখবে দেওয়া থাকবে। আচ্ছা, এবারে আমি একটু বলে নিই, এগুলো তোমাদের করানো আছে থিওরিটিক্যাল ব্যাচে, অনেকে নতুন আছো সেটার জন্যও না, সবার জন্যই বলছি। তার কারণ হচ্ছে এই জায়গাগুলো আমি একটু চেঞ্জ করেছি আগের থেকে। আমরা থিওরিটিক্যাল করার সময়তে এই সিগনিফিক্যান্ট ফিগার বা তার কনসেপ্ট যেভাবে পড়েছি, ইন্টারভিউ এর জন্য সিগনিফিক্যান্ট ফিগারের কনসেপ্ট একটু অন্যভাবে আমাদেরকে পড়তে হবে। এগুলো আমি লিখে দিয়েছি আগে থেকে। সিগনিফিক্যান্ট ফিগার এই পোর্শনটা কিন্তু তোমাদের ইন্টারভিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, সিগনিফিক্যান্ট ফিগার বলতে আমরা কি বুঝি? 1 to 9 সিগনিফিক্যান্ট ফিগার, আর 0 যদি তাদের মাঝখানে থাকে তাহলে সিগনিফিক্যান্ট ফিগার, হোল নাম্বারের লাস্টে থাকলে 9, ডেসিমাল প্লেসের আগে থাকলে 9, এটা আমরা বুঝি। সেটাকেই আমি এখানে 3টে ফরম্যাটে তোমাদেরকে দিয়ে দিয়েছি। সিগনিফিক্যান্ট ফিগার or digits are defined to be the first non-zero digit and all other digits to its right except the trailing zeros of a whole number. ওই শেষে যদি 00 থাকে এবং কোনো ডেসিমাল না থাকে, আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দেখাবো, তাদেরকে আমরা কনসিডার করব না। নেক্সট, আর একটা প্যাটার্ন, অল দ্য 9 digit 1 to 9 are significant figure. The digit 0 is a significant figure for the following cases only. 1 to 9 significant figure, 0 কখন হবে কখন হবে না, যেটা আমি শুরুতে বললাম। If zeros be placed between two non-zero digit of a number, তাহলে কিন্তু 0 significant figure হবে। If zeros be at the end of mantissa when the number is expressed in mantissa exponent form, দ্যাট ইজ ডেসিমাল প্লেসে আছে, তার লাস্টে 0 আছে, তাকে কিন্তু আমরা কনসিডার করব ফ্লোটিং সিস্টেমে। ওইটার আরেকটা ভার্সন এখানে দেওয়া আছে। দ্য ডিজিট 1 to 9 আর সিগনিফিক্যান্ট ফিগার, দ্য ডিজিট 0 ইজ অলসো এ সিগনিফিক্যান্ট ফিগার ইফ ইট ইজ নট ইউজড টু ফিক্স দ্য ডেসিমাল পয়েন্ট অর টু ফিল দ্য পজিশন অফ আননোন ডিজিট। আমি এগুলো প্রত্যেকটাই এক্সাম্পল হিসাবে আসবো। এখানে আরেকবার আমি ইন শর্ট ওটা দিয়ে দিয়েছি। ইন ডেসিমাল সিস্টেম 0 to 9, digit 1 to 9 are always significant figure. What about 0? ভালো করে এই চার্টটা দেখে নিলে আর কোনো কনফিউশন থাকবে না। Leading 0 always not significant. Zeros appear between two digit, always significant. Trailing 0, if given number contains decimal point, trailing zeros are significant. যদি ডেসিমাল পয়েন্ট থাকে, ট্রেলিং 0 সবসময়তে কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিট হবে, এটা মাথায় রাখবে। ইফ গিভেন নাম্বার ডাজ নট কন্টেন ডেসিমাল পয়েন্ট, দ্যাট ইজ বি এ হোল নাম্বার, ট্রেলিং জিরোস আর নট সিগনিফিক্যান্ট। এবারে আমি কয়েকটা জায়গা এক্সাম্পল দিচ্ছি, তোমরা বলতে থাকো, তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, এই জায়গাগুলো থেকে কোনো কনফিউশন থাকবে না। যেমন ধরো প্রথম যে নাম্বারটি আমি দিয়েছি 1 2 3 4 5 0, এখানে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার কতগুলো আছে? 5
এই জিরোটিকে আমরা কাউন্ট করতে পারলাম না। কেন? কারণ জিরোর পরে কোনো ডেসিমেল বলে কিছু নেই, আর 1 2 3 4 5 দিস ইজ এ হোল নাম্বার। বাট এই জিরো যদি মিডিলে বসে যেত তাহলে কিন্তু আবার সিগনিফিক্যান্ট ফিগার কনসিডার করতে হতো। পরেরটিতে দুটো, তারপরেরটিতে 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 এইট। খুব ভালো করে ভেবে এইগুলো, এই জায়গাগুলোই কিন্তু তোমাকে ডিস্টার্ব করবে। তারপরেরটিতে তারপরেরটিতে ফাইভ। তারপরেরটিতে তারপরেরটিতে সিক্স। তারপরেরটিতে তারপরে 7, ঠিকই বলেছে, 4 3 7 1 8। তারপরেরটিতে 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 ভালো করে দেখে। হ্যাঁ, লাস্টের এটা পয়েন্ট আছে, এটা 0.10। তারপরেরটিতে তারপরেরটিতে 7। তারপরেরটিতে 6। বলছি 10টা কেন হলো ওটা? কোনটা? এটা এখানে একটা ডেসিমাল পয়েন্ট আছে, ঠিক আছে, ওইটাই খেয়াল করতে হবে। এখানে একটা ডেসিমাল পয়েন্ট আছে, যে কারণে ওটা 10টা হলো। হ্যাঁ, ডেসিমালের পরে একটা থাকলে আবার 11 হতো। দশমিক আছে ওখানে একটা, ঠিক আছে। ঠিক আছে, এবার স্পিকারটা একটু বন্ধ রাখো, আবার সুযোগ দেবো কথা বলার। আচ্ছা, রাউন্ড অফ রুল তোমাদের সবারই জানা। রাউন্ড অফ রুল নিয়ে এই লাস্টের যখন মক টেস্ট চলছিল তোমাদের কিছু কনফিউশন হচ্ছিল, যে কারণে রাউন্ড অফ রুলটাকে আমি একটু চেঞ্জ করে দিয়েছি। এইটা ইন্টারভিউর জন্য পড়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। এটাতে আমি লিখে দিয়েছি, পুরো রুলটাই আমি এখানে লিখে দিয়েছি। তার জন্য ইন্টারভিউর জন্য এটাকে প্রেফারেন্স দেবে, কোনো অসুবিধা হবে না। ওটা থিওরিটিক্যাল পার্টের জন্য ঠিক ছিল। টু কারেক্ট এ নাম্বার টু কে ডেসিমাল প্লেসেস বাই অবজারভেশন, আমি ডেসিমাল প্লেস অব্দি যাচ্ছি, সিগনিফিক্যান্ট ফিগার অটোমেটিক্যালি এটাকে কনভার্ট করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা জিনিস, কোন নাম্বারের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার, নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার কি নাম্বার অফ ডেসিমাল প্লেসের থেকে সবসময় বড় হবে? এটা একটু রেসপন্স দেবে। যে কোনো নাম্বারের ক্ষেত্রে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার কি নাম্বার অফ ডেসিমাল প্লেসের থেকে বড় হবে? এরকম কোন স্ট্রিক্ট রুল কিন্তু নেই, ছোটও হতে পারে, ঠিক আছে। এরকম কোনো ব্যাপার নেই যে সিগনিফিক্যান্ট ফিগার মানে ডেসিমাল প্লেসের থেকে সবসময় বড় হবে, তা কিন্তু নয়। ওই দশমিক দিয়ে যেগুলো আছে ওগুলো একটু খেয়াল করবে, বা 1 পয়েন্ট সামথিং দিয়ে যে কোনো নাম্বার ধরে খেয়াল করবে, বুঝতে পারবে। যাই হোক, আমরা রাউন্ড আপটা কিভাবে ভাবছি, ধরো কোন নাম্বারকে আমরা কে সংখ্যক ডেসিমাল প্লেস অব্দি রাউন্ড আপ করবো। আমরা এর আগেও যেটা বলেছিলাম এখানেও সেটা বলছি। প্রথম তুমি তাকাবে k+1 প্লেসের দিকে, দ্যাট ইজ k+1 ডিজিটের দিকে আফটার দ্য ডেসিমাল পয়েন্ট। যদি সেটি 5-এর থেকে বড় হয়, ডেফিনেটলি কে প্লেসে 1 যোগ হবে। এই রুলটি আমি এখানে কোনো পরিবর্তন করিনি, আগেও যা ছিল এখনো তাই আছে।
যদি দেখো যে k+1 পজিশনটি আফটার দ্য ডেসিমাল পয়েন্ট লেস দ্যান 5, অটোমেটিক্যালি k প্লেস এর কোনো পরিবর্তন হবে না, এটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখা যাচ্ছে k+1 পজিশনটি এক্স্যাক্টলি ইকুয়ালস টু 5, k+1 পজিশনটি এক্স্যাক্টলি ইকুয়ালস টু 5। এইবার তোমাদের ওই জিরোর এতে একটা 1 to 1 থাকলে কিছু কনফিউশন এর আগে তৈরি হচ্ছিল, সেই জায়গাটি কিন্তু আর থাকবে না। এবারে তুমি খেয়াল করবে k+1 প্লেসের পরে কোন নন জিরো ডিজিট আছে কিনা। যদি নন জিরো ডিজিট থাকে k প্লেসে একটা 1 অ্যাড করবে। if there exists at least one non-zero digit after the k+1 place, add 1 to the kth place digit। এই জায়গাটি একটু পরিবর্তন করেছে, কেন? কারণ এই প্রবলেমগুলো করতে গিয়ে তোমাদেরকে অ্যাবসলিউট এরর বের করে করে চেক করতে হচ্ছিল যে সেটা ওই ½ × 10⁻⁻n কে স্যাটিসফাই করছে না করছে না। সেই ঝামেলাটিতে আবার যাওয়া লাগবে না, বিশেষ করে যখন তুমি ইন্টারভিউ দিচ্ছ, তোমার পক্ষে ওই ক্যালকুলেশন রাফে করার মতো পজিশনে তুমি থাকবে না। এই রুলটাকে ফলো করলে এই ধরনের যে রাউন্ড আপ গুলো, সেগুলোতে কোনো সমস্যা আসবে না। যদি দেখা যায় k+1 প্লেসের পরে, প্রত্যেকটা আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, তোমরাই বলবে, k+1 পজিশনের পরে একটি হলেও নন জিরো ডিজিট আছে, তুমি k পজিশনে 1 যোগ করবে, বাট বাকি রুলটা একই আছে, কোনো চেঞ্জ হয়নি। যদি দেখা যায় k+1 পজিশনের পরে কোনো নন জিরো ডিজিট নেই, ইন দ্যাট কেস তুমি 1 তখনই যোগ করবে যদি সেটা অড হয়, যদি k প্লেসের ডিজিটটি অড হয়, আর অপরিবর্তিত লাগবে যদি k প্লেসের ডিজিটটি ইভেন হয়। এই রুলটির কোনো পরিবর্তন হয়নি, শুধু এইটুকু আমি একটা স্লাইটলি চেঞ্জ করলাম। তার কারণ এখানে অ্যাবসলিউট এরর চেক করে করে কাজ করা ইম্পসিবল, সেই সময়টি তোমার হাতে থাকবে না, বা সেটা পজিশনও নয়, তোমার হাতে কোনো খাতা কলম নাও থাকতে পারে, যদিও মাঝে মাঝে দেয় খাতা কলম। যদি k+1 পজিশনটির পরে একটিও নন জিরো ডিজিট থাকে, তুমি ডিরেক্টলি k প্লেসে 1 যোগ করে বসাবে। এইবারে আমি কিছু এক্সাম্পল দেব, সেগুলোকে তোমরা চেক করে করে বলবে, তাহলেই হয়ে যাবে। ভালো করে দেখে নাও, এখানে প্রত্যেকটি নাম্বারকে 4 সিগনিফিক্যান্ট ফিগার অবধি তোমাকে রাউন্ড অফ করতে বলেছে। রুলস কোনোদিন আলাদা হবে না, রুলস একই। প্রথম নাম্বারটি বলো কত হবে? 4 সিগনিফিক্যান্ট 40.46। পরের নাম্বারটি as it is 4 না, এটা 1235 হয়ে যাবে। 123500। ওকে, 00 দেওয়ার কি দরকার আছে? ওটা দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু 1235টা দিতে হবে। আমরা দিয়ে দিই 1235 গুণ 10, হ্যাঁ। এবং 5th ডিজিটের পরে একটা নন জিরো ডিজিট আছে, যে কারণে ওই যে রুলটি আমি মডিফাই করে দিলাম তোমাদেরকে আজকে, সেই রুলটি অনুযায়ী এগোবে। নেক্সট, সিগনিফিক্যান্ট ফিগার বলেছে কিন্তু 0.007354। যেহেতু সিগনিফিক্যান্ট ডিজিট, তাহলে এই দুটো জিরোকে আমরা কাউন্টে আনবো না। নেক্সট, 0.1852 না 3, যেহেতু একটা নন জিরো ডিজিট আছে। আচ্ছা আচ্ছা, লাস্ট এইটাতেই কনফিউশনটা হয়, যে কারণে আমি রুলসটাকে একটু চেঞ্জ করে দিলাম। এইটাতেই কনফিউশন, মানে লাস্টে যেখানেও থাকলেই হবে, হ্যাঁ, একটা নন জিরো ডিজিট থাকলেই হবে, নন জিরো ডিজিট থাকলেই হবে। এইগুলোই ওই থিওরি করার সময় আমরা অ্যাবসলিউট এরর চেক করাই, এখানে সেই সময়টি তোমার হাতে থাকবে না। তারপরে একটি 0.02345 ও সরি, এইটা ধরতে হবে। 4টে বলেছে, না কটা বলেছে? 4টে সিগনিফিক্যান্ট ডিজিট। না 0, হ্যাঁ ঠিকই ছিল, প্রথমটা ঠিকই ছিল। হ্যাঁ, প্রথমটাই ঠিক ছিল, যাই হোক। ঠিক ছিল। হ্যাঁ বলো, 0 পয়েন্ট, তো ওটাই থাকবে 0.02345। 0.02346 না 6 হবে, 6 হবে। হ্যাঁ সরি, অড আছে তো। 6 হবে, অড আছে। আচ্ছা, অড আছে, ওরে বাবা, আচ্ছা অড আছে, ঠিক। তারপরেরটি অড আছে, ইভেন আছে, সবই থাকবে। 5128, কোনো চেঞ্জ নেই। তারপরেরটি
10.10. হ্যাঁ 10.10. 10 পয়েন্ট না স্যার ওটাই থাকবে 50 এর উপরে তো নেই 50 তো আছে হ্যাঁ। 10.09 তো হবে অড আছে না, এক যোগ হবে যে। আচ্ছা 1.10 এগুলো খেয়াল করবে একটু। এটা 0.6507. যেহেতু নন জিরো ডিজিট আছে। Hey. 0.507. এটা এটা 10.00 মানে 1.1.0 Sorry, 10.00. এইবার তোমাদেরকে এইবার একটা কথা বলি। 1.00 হবে না 10.00 10 পয়েন্ট 10 পয়েন্ট হবে সেটা নিয়ে এবার একটু স্পিকারটা বন্ধ করে একটা কথা বলি। এই যে প্রবলেমটিতে একটু স্পিকারটা বন্ধ করে একটা কথা বলি। এই যে প্রবলেমটিতে বলছিলে 00 দেওয়ার দরকার নেই, তাহলে ওটা 1235 হতো। তুমি এইবার খেয়াল করে দেখো কেন 00টা আমরা দিই। তুমি যদি এটা না দাও এটা কত হবে, 10 হবে, তাই তো? তোমার প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে 4টে সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু থাকতে হবে। তাহলে আমরা যদি এখানে 00টি না দিই তাহলে কি 4টে সিগনিফিক্যান্ট ফিগার ফাইনালি থাকলো? না স্যার এই জন্যে এখানে 00 দেওয়াটা বুদ্ধিমানের কাজ, বুঝতে পেরেছো? 00 দেওয়ার জন্য কিচ্ছু হচ্ছে না, ওই জন্য 00টা দেবে, এই কারণেই আমরা দিই। যেমন এখানে যদি আমরা 00 সরিয়ে দিই মাত্র দুটো থাকলো। এবং এই ধরনের অপশনগুলো নিয়ে মানে যে কোনো কম্পিটিটিভে প্রবলেম স্টার্টিং হয়। এখানে কিন্তু 10 যদি অপশন থাকে আর 10.00 যদি অপশন থাকে, তোমাকে কিন্তু 10.00টাই নিতে হবে। লাস্টেরটা বলো। সেখানে তো হোল নাম্বার ছিল, সেইখানে 00 দিতে হবে তো। হ্যাঁ সেখানে তো হোল নাম্বার ছিল না, সেখানে 00 দিতে হবে মাস্ট। 00 দিতে হবে, 00টা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এটা স্যার এটা একটু ডাউট ছিল স্যার, এটা ডাউট ছিল এই যে স্যার 10.00 এটাকে যদি 1.00 1.30 লিখি তাহলে কি হবে না? কি করে হবে? 1 পয়েন্ট কোন দিক থেকে হচ্ছে? এক যোগ হয়ে যাচ্ছে না, 9 থেকে বড় কে 10 না? এক যোগ হচ্ছে কিন্তু ডেসিমালটাকে তো আপনাকে 3টে পয়েন্ট ডেসিমালটাকে সরাতে হবে। ডেসিমাল ডেসিমাল তো অটোমেটিক্যালি হচ্ছে এক যোগ হয়ে গেলে। 9.999 এ তুমি যদি এক যোগ করো লাস্ট ডিজিটে, অটোমেটিক্যালি তো ওটা 10 এ চলে যাবে। এক কি করে হয়? অ্যাবসলিউট এররটাকে তো লেস দেন হাফ ইন্টু 10 টু দি পাওয়ার n হতে হয়। হ্যাঁ স্যার বুঝা গেল? লাস্টেরটি 9 আছে তার চারটের পর, তার মানে 0.007600 0.007600। ঠিক আছে, এই পর্বটা গেল। নেক্সট কোশ্চেন বলো, এটা পড়ে। Can we avoid truncation error when a large decimal calculation is going through a computer application? আগে বলো ট্রাঙ্কেশন এররটা কি, তোমরা পড়েছো তো ট্রাঙ্কেশন এরর। ওই স্যার কোন একটা বড় মানে কোন একটা ভ্যালু বের করতে গেলে এররটা আসে। হ্যাঁ কোনো কিছু আমরা যে মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে অ্যাপ্রক্সিমেট রাউন্ড আপ করতে গেলে যে এক্সট্রা যে এররটা আছে সেটাকে ট্রাঙ্কেশন এরর বলে। অনেক সময় তো আমরা কি করি, একটা বড় সিরিজকে ব্রেক করি ছোট সিরিজ দিয়ে বা ফাইনাইট সংখ্যক সিরিজ দিয়ে, হয়তো দুটো বা তিনটে টার্ম দিয়ে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ক্যালকুলেটর এগুলোর একটা লিমিটেশন থাকে। কম্পিউটারে বা ক্যালকুলেটরে 12টা ডিজিট, কারোর থাকে 8টা ডিজিট, কারোর থাকে 16টা ডিজিট। কম্পিউটার অ্যাপ্লিকেশনেও একটা বাধ্যতামূলক বেস থাকে যে এই অবধি ক্যালকুলেশন নিতে পারে, 10টা ডিজিট কি 20টা ডিজিট। তার মানে আমরা যাই করি না কেন, আমরা এই এররকে কোনোদিন অ্যাভয়েড করতে পারবো না। এটা কোনোদিন অ্যাভয়েড করা যায় না, বোঝা গেল? এই জন্য মানে ম্যানুয়াল ক্যালকুলেশন নয়, এটা বলা হচ্ছে ডিজিটাল ক্যালকুলেশনে কোনোদিন ট্রাঙ্কেশন এররকে আমরা অ্যাভয়েড করতে পারি কিনা, আমরা কোনোদিন পারি না। নেক্সট, এই জায়গাটা করানো আছে, তবু আমি তোমাদেরকে আরেকবার দিয়ে দিলাম, এইটা এর মধ্যে থেকে যাবে যে ইনহেরেন্ট এরর, ট্রাঙ্কেশন এরর, রাউন্ড আপ এরর কাকে বলে। এটা বাড়িতে পড়ে নেবে, আমার লেখা আছে, তোমাদের থিওরিটিক্যাল ব্যাচে করিয়েছি। যারা নতুন এসছো তারা এই অংশটা একবার পড়ে নেবে, একটা নোটে থেকে গেল, সুবিধা হবে পরে প্র্যাকটিসে রাখতে। আচ্ছা এটা বলো এবার, হোয়াট ইজ চপিং এরর? আমরা চপিং এরর বলতে কি বুঝি? এটা কিন্তু ইন্টারভিউয়ের কোশ্চেন।
জানা নেই কারণ আমি বলে দিচ্ছি পার্টিকুলার কোনো একটা ডেসিমাল সেকশন থেকে বা কোনো একটা নর্মাল নাম্বারেও থেকে মানে হোল নাম্বার থেকেও এটা করা যায়, ডেসিমালে করাটা বেটার বোঝা যায়। আমরা যদি কিছু নাম্বারকে ডিসকার্ড করি এবং সেটা ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড অনলি, তাহলে যে এরর তৈরি হয় দ্যাট ইজ দ্য চপিং এরর। ওই নামের মধ্যেই অ্যান্সারটা দেওয়া আছে। আমাদের সব থেকে বড় শিল্প চপ শিল্প, সেটা এখানে ব্যবহার করা যায়। when some additional digit are just discarded or cut from the right side of a number, an error occurred called chopping error। যে এররটি আমরা পাই তাকে আমরা বলি চপিং এরর। যেমন একটা সিম্পল এক্সাম্পল, ধরে নাও আমরা একটা ভ্যালু নিচ্ছি 9. এখানে কিন্তু কোনো রাউন্ড আপ করা হবে না, ঠিক আছে? যে রাউন্ড আপ করে এই অবধি আসলাম তা কিন্তু নয়। 9.8365124 এটা একটা নাম্বার নিলাম। আমরা লাস্ট 4টে ডিজিটকে কেটে দিচ্ছি, লাস্ট 4টে ডিজিটকে আমরা কেটে দিচ্ছি। last 4 digits then it becomes 9.836। কোনো কিন্তু এখানে আমরা রুল ইউজ করিনি। সো চপিং এরর এটা মনে রাখবে, তাহলেই হবে ইকুয়ালস টু কত হচ্ছে 0.0005124। কোন রুল ব্যবহার করে কিন্তু এটা কাটা হয়নি, একটা মনমর্জি কাটা হয়েছে। এই এররটা আগে কিন্তু খুব ব্যবহার হতো, আগে যখন নিউমেরিক্যালের প্রত্যেকটা বইয়ে এটা থাকতো। নেক্সট হচ্ছে হোয়াট ইজ সিগনিফিক্যান্স এরর। এটা আমি পুরো লিখে দিয়েছি যেন তোমাদের ক্যালকুলেশনটাও ভালোভাবে মনে থাকে। সিগনিফিক্যান্স এরর কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে একটা বড় কোশ্চেন আসে যে সিগনিফিক্যান্স এরর আর রাউন্ড অফ এরর এদের মধ্যে কে খতরনাক এরর। সোজা কথা, হোয়াট ইজ সিগনিফিক্যান্স এরর আমি পুরোটা এখানে লিখে দিয়েছি, ভালো আমি পড়েও দিচ্ছি। দিস কাইন্ড অফ এরর ইজ অকার ডিউ টু লস অফ সিগনিফিক্যান্ট ডিজিট ডিউরিং কম্পুটেশন। এবারে এই সিগনিফিক্যান্ট ডিজিটাল লসটা কিভাবে হয়, এটা দুটো পদ্ধতিতে হতে পারে। লস অফ সিগনিফিক্যান্স ফিগার্স হ্যাপেন ইন টু সিচুয়েশন। কখন? যদি দুটো নিয়ারলি ইকুয়াল নাম্বারকে আমরা সাবট্রাক্ট করি তাহলে লস অফ সিগনিফিক্যান্ট ডিজিট হয়। আর একটা হচ্ছে একটা লার্জ নাম্বারকে রিলেটিভলি স্মল নাম্বার দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে লস অফ সিগনিফিক্যান্ট ডিজিট হয়, সিগনিফিক্যান্ট ফিগার হয়। লার্জ নাম্বারকে যদি আমরা রিলেটিভলি স্মল নাম্বার দিয়ে ডিভাইড করি তাহলে লস অফ সিগনিফিক্যান্ট ফিগার হয়। আমি দুটোই এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি। ধরে নাও এক্স হচ্ছে একটি নাম্বার 90.625124। ওয়াই নাম্বারটিও দেখো কাছাকাছি আছে, ফার্স্ট 4টে ডিজিট হুবহু সেম 90.624771, এবং দুজনেই 8 সিগনিফিক্যান্ট ফিগার অব্দি অলরেডি কারেক্ট করা আছে। এর ট্রু ভ্যালু যাই হোক, 8 সিগনিফিক্যান্ট ফিগার অব্দি অলরেডি কারেক্ট করা আছে। এক্স মাইনাস ওয়াই তুমি যখনই ক্যালকুলেট করবে অটোমেটিক্যালি এই অংশটি অ্যাবলিশ হয়ে যাচ্ছে, তাহলে বাকিটা বিয়োগ হয়ে পড়ে থাকবে 0.000354। ঠিক আছে, একবার দেখে নিই। 3 7 আর 5 12 হয় থাকলো 1 8 আর 3 11। হ্যাঁ ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই দিস। তার মানে এখানে টোটাল ছিল 8টা সিগনিফিক্যান্ট ফিগার। এবারে তুমি যদি খেয়াল করো তাহলে তুমি পাচ্ছ 3টে সিগনিফিক্যান্ট ফিগার। তার মানে আমরা 5টা সিগনিফিক্যান্ট ফিগার বা 5টা সিগনিফিক্যান্ট ডিজিট লস করেছি। ডিভিশনের ক্ষেত্রে সেকেন্ড কেস আমরা যেটা বললাম যে যখন একটা লার্জ নাম্বারকে আমরা রিলেটিভলি স্মল নাম্বার দিয়ে ডিভাইড করি সেই কেসটি দেখাচ্ছি। ধরো ওয়াই আমরা নিলাম 4/1 - x²। ডেফিনেটলি x ইকুয়ালস টু 1 এর কোনো ভ্যালু নেই, -1 এর কোনো মানে x² 1 হলে এর কোনো ভ্যালু নেই। x এর মান যদি তুমি এটা নাও 0.999 তারপরে 5টা শূন্য,
তাহলে ওয়াই এর মান এটা পাবে, এটা ভেরিফাইড, তুমি চেক করে দেখবে, আমার চেক করে দেখা আছে। বাট এক্স এর মান তুমি যদি 0.999 4টে 030 নাও, দেখো আর ডিফারেন্সটা কোথায়, 8 প্লেসে এর 3 আছে, এর 0 আছে, আর কিছু না। 8 প্লেসে এর 3 আছে, এর 0 আছে। দুটো এক্স এর ভ্যালু ভেরি ক্লোজ, একটাকে তুমি আর একটা নিয়ারার অ্যাপ্রক্সিমেশন হিসেবে ট্রিট করতে পারো। ইন দ্যাট কেস ওয়াই এর ভ্যালুটি হচ্ছে 2004.0351। দেখো এখানে ডেসিমেলের পরে 8 নম্বরে গিয়ে ভ্যালু চেঞ্জ, বাট এখানে ডেসিমেলের আগেই দুটো ভ্যালুর মধ্যে একটা ডিফারেন্স আছে, এবং ডেফিনেটলি দুটো ওয়াই এর তুমি যদি ডিফারেন্স চেক করো সেই ডিফারেন্সটা হিউজ, কারণ 3 পয়েন্ট সামথিং, ওয়াই এর ডিফারেন্সটা হিউজ। ইন দ্যাট কেস এটাকেও বলা হয় ওয়ান টাইপ অফ সিগনিফিক্যান্স এরর। Okay, so the error happens in 4th significant digit in y, whereas the error in x was at 8th significant digit. x এর ক্ষেত্রে ডেসিমাল প্লেসের পরে 8টাতে ছিল সম্ভবত, হ্যাঁ ডেসিমাল প্লেসের পরে 8টাতে ছিল, y এর ক্ষেত্রে ডেসিমাল প্লেসের আগে এসেছে। দিস ইজ ডিউ টু লস অফ সিগনিফিক্যান্ট ডিজিট। এটা একটু মনে রাখবে। এবার এখান থেকে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, in between significance error and round up error which is more serious error? তোমার এতক্ষণের থিওরিটা পড়ার পরে নিশ্চয়ই বলে মানে পারা উচিত এটা কোনটা হবে বলো তো? সিগনিফিক্যান্ট এরর। ডেফিনেটলি সিগনিফিক্যান্স এরর, কারণ সিগনিফিক্যান্স এরর ডেসিমেলের পরে নয়, ডেসিমেলের আগে কেউ বিগড়ে দিতে পারে। রাউন্ড আপের ক্ষেত্রে কিন্তু তা হয় না, একটা নির্দিষ্ট জায়গা আমি যেখানে গিয়ে রাউন্ড আপ করছি সেটা ডেসিমেলের আগে হোক বা পরে হোক, বা যে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট অব্দি আমরা নিচ্ছি সেখানেই হয়। কিন্তু সিগনিফিক্যান্স এরর ডেসিমেলের আগে কেউ বিগড়ে দিতে পারে। তাহলে সিগনিফিক্যান্স এরর is more serious than round up error as it affects the accuracy of the result. As it affects the accuracy of the result. এটা মনে রাখবে। এখান থেকে আর কয়েকটা জিনিস মনে রাখার মতো আছে, আমি এগুলোকে লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় মনে রাখতে। যে ধরে নাও একটা নাম্বারকে যদি আমরা এম সংখ্যক, এগুলো থিওরিটিক্যাল ক্লাসে করানো, ওইটাকে আমি এখানে কপি করে দিয়েছি। ধরে নাও কোনো একটি নাম্বারকে আমরা এম সংখ্যক সিগনিফিক্যান্ট ফিগার অব্দি রাউন্ড অফ করছি, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য অ্যাসোসিয়েটেড অ্যাবসলিউট এরর ইজ হাফ এ ইউনিট ইন দ্য nth প্লেস। এগুলো জিজ্ঞেস করতে পারে যে ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর কত হতে পারে, হাফ এ ইউনিট ইন দ্য nth প্লেস। তারই ডেসিমাল ভার্সনটা এখানে দেওয়া আছে, EL is equals to half into 10 to the power minus n. নেক্সট, যদি কোনো নাম্বারকে আমরা n সংখ্যক সিগনিফিক্যান্ট ফিগার অব্দি কারেক্ট করি, এটা জেনারেল ভার্সন, এবং ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট ওই নাম্বারের k হয়, তাহলে রিলেটিভ এরর অলওয়েজ লেস দ্যান 1/k into 10 to the power n minus 1. ওই একই রকম ভাবে রিলেটিভ এরর অলওয়েজ লেস দ্যান 10 to the power minus m, এই কটা জিনিস এখানে আমি লিখে দিয়েছি, ওটা একটু দেখে নেবে। তার রিগার্ডিং এখানে একটা এক্সাম্পলও দিয়েছি, যেটা ওখানে বললাম যে এই নাম্বারটি যদি আমরা নিই 98.3651, 98.37, তাহলে অ্যাবসলিউট এরর আমরা পাবো 0.0049, যেটা জাস্টিফাইড, দ্যাট ইজ হাফ ইন্টু 10 to the power minus 2 এর থেকে ছোট। এগুলো সেলফ স্টাডির জন্য দেওয়া। এবং রিলেটিভ এররের ক্ষেত্রে আমরা সেটা 10 to the power minus n, দ্যাট ইজ 10 to the power minus 4 এর থেকে ছোট পাবো। আর কি জিজ্ঞেস করতে পারে এই এরিয়া থেকে? ধরো রাউন্ড আপ এরর কোন একটা সাম কোয়ান্টিটির ক্ষেত্রে সে কি ইন্ডিভিজুয়াল রাউন্ড আপ এররের সামের সাথে ইকুইভ্যালেন্ট হয়? ডেফিনেটলি হয়। ডিফারেন্সের ক্ষেত্রেও রাউন্ড আপ এরর তাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের সাথে সবসময় সমান হয়। প্রোডাক্ট বা ডিভিশনের ক্ষেত্রে ডেফিনেটলি দুটো নাম্বার যদি আমরা একে অপরকে ডিভাইড করি, তার রিলেটিভ এরর তার ইন্ডিভিজুয়াল রিলেটিভ এররের সামের সাথে, প্রোডাক্টের ক্ষেত্রে সামের সাথে, ডিভিশনের ক্ষেত্রে ডিফারেন্সের সাথে অলওয়েজ ইকুয়াল হয়।
তো এই ছিল এখানকার টোটাল অংশটা। এবার থেকে আর কিছু নেই। এরপরে আমি চলে যাবো ইন্টারপোলেশন। নেক্সট টপিক চলে যাবে ইন্টারপোলেশনে। এই অংশটা তোমরা পিডিএফ এ তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে আজ রাত্রের মধ্যে পেয়ে যাবে। আর এই ভিডিওটা কমন আসবে ইউটিউবে, এই ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবে। বাকিগুলো তোমাদের অ্যাপে যেমন আপলোড হতো এর আগে, পার্টিকুলারলি তোমাদের জন্য সেরকমই আপলোড হবে। এবারে আমরা চলে যাচ্ছি তোমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে ইন্টারপোলেশন এবং অপারেটর। এখান থেকে যা যা কিছু আমাদের একটু জানার দরকার আছে। তো খুব সহজ প্রশ্ন দিয়ে প্রথমে শুরু করছি। এটাও পুরো এমসিকিউ। এই পোর্শনের থিওরিটিক্যাল পোর্শনটা আমি অলরেডি তোমাদের অ্যাপে আপলোড করে দিয়েছিলাম, বলেছিলাম দেখে নিতে। যদি না দেখে থাকো একবার খুলে দেখে নেবে। আজকে যতটা সম্ভব করে নিই, এটা আরেকদিনের একটু সময় লাগবে, মানে নিউমেরিক্যালটা শেষ করতে 2 দিন লাগবে, নিউমেরিক্যাল পোর্শন থেকে যা যা আছে। তো এখানে প্রথম যেটা প্রশ্ন দিয়েছি, যদি del3fx 0 হয় কোন একটি পার্টিকুলার এফএক্স এর ক্ষেত্রে, তাহলে এর f'(x) এর ভ্যালু কত হয়? কনস্ট্যান্ট। একদম। del3fx, এটা আমারও করানো ছিল আগে। 0 মিন্স, এটা কিন্তু ইন্টারভিউয়ের জন্য মনে রাখবে, fx ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 অ্যাট মোস্ট। সর্বাধিক এর ডিগ্রি হতে পারে 2। তাহলে ইন আইদার কেস f'(x) 0 হতে পারে বা কনস্ট্যান্ট হতে পারে, দ্যাট ইজ কনস্ট্যান্ট নিলেই সবটা হয়ে গেল। নেক্সট, এটা কোন ফাংশনের ক্ষেত্রে ঘটে, কোন অপারেটরের ক্ষেত্রে এই ঘটনাটি একমাত্র ঘটে, এটা মনে রাখবে। বলেছে fx ইকুয়ালস টু c যদি হয়, দ্যাট ইজ c এখানে ডেফিনেটলি একটি কনস্ট্যান্ট, তাহলে কোন অপারেটরের জন্য সেই অপারেটর fx এর উপরে অপারেট করলে আমরা ঘুরিয়ে fxc পাবো, দ্যাট ইজ c পাবো। এটা কার ক্ষেত্রে ঘটে? এটা পার্টিকুলার একটা অপারেটরের ক্ষেত্রে ঘটে। আচ্ছা, আমি না ইয়ের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার আগে আর একটু তোমাদের ওই যেটা অ্যাপে দিয়েছি ওটা একটু দেখিয়ে দিই যে এখান থেকে কি কি মনে রাখবে। দেখো, অপারেটরের মধ্যে অজস্র রিলেশন আছে। অজস্র রিলেশন তোমাকে মনে রাখতে হবে না, শুধুমাত্র ফান্ডামেন্টাল রিলেশন মনে রাখতে হবে। এটা একটু বলে দেওয়ার দরকার আছে। ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ফার্স্ট ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স, এর ডিফারেন্স, এই 3টে স্ট্যান্ডার্ড, এটা মনে রাখবে। ফান্ডামেন্টাল থিওরি অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ভীষণ ইম্পর্টেন্ট, ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে ফান্ডামেন্টাল থিওরি অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কি আছে ইন কেস অফ ইন্টারপোলেশন। এফএক্স যদি একটা n এর ডিগ্রি পলিনোমিয়াল হয়, তাহলে n এর ডিফারেন্স সবসময় কনস্ট্যান্ট, n+1 ডিফারেন্স 0, এবং এর কনভার্সটাও ট্রু, দ্যাট ইজ কোন ট্যাবুলেটেড ফাংশনের ক্ষেত্রে যদি দেখা যায় তার n এর ডিফারেন্স কনস্ট্যান্ট, আমরা ডিরেক্টলি ক্লেম করতে পারি সে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি n। এটুকু দেখবে। ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ক্ষেত্রে ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স কি হয় ফর্মুলাটি, শুধু এটুকু মনে রাখবে। সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স, এটুকু মনে রাখবে। এখান থেকে আর কি কি মনে রাখবে? দেখো, ডেল্টা এবং ন্যাবলার মধ্যে একাধিক রিলেশন আছে, আমি একটু পরেই দেখাবো। বাট ফান্ডামেন্টাল রিলেশনটিকে মনে রাখতে হবে। সেটা শুধু ডেল্টা ন্যাবলার নয়, ডেল্টার সাথে ই এর, ন্যাবলার সাথে ই এর, শিফট অপারেটর ই, অ্যাভারেজ অপারেটর, ফান্ডামেন্টাল রিলেশনগুলিকে শুধুমাত্র তুমি মনে রাখবে। যেমন ন্যাবলা এন ওয়াই এন অলওয়েজ ডেল এন ওয়াই 0 সাথে ইকুয়াল। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রিলেশন, এটা মনে রাখবে। বরের দুটো নাও মনে রাখতে পারো, প্রথমটি মনে রাখবে। এবার তাকে যদি তুমি বাইনোমিয়াল এক্সপেনশন করো, ওয়াই এন মাইনাস NC1, এই কম্পোনেন্টটি তুমি পাবে। দ্বিতীয় হচ্ছে ডেল এন ওয়াই আই দ্যাট ইকুয়ালস টু ন্যাবলা এন ওয়াই আর প্লাস এন। এটা মনে রাখতে পারলে রাখবে, নাহলে না রাখবে। এটাও তাই, একটা ফরওয়ার্ড টু, একটা ব্যাকওয়ার্ড টু। এটা অবশ্যই মনে রাখবে, ন্যাবলা আই ওয়াই জে তার ভ্যালু কোনোদিন এক্সিস্ট করে না যদি আই গ্রেটার দেন জে হয়। লিমিটেশন অফ ব্যাকওয়ার্ড ডিফারেন্স, এটা মনে রাখবে। শিফট অপারেটর কাকে বলে এটা তুমি মনে রাখবে। EFX ইকুয়ালস টু f(x + h), ইনভার্স শিফট অপারেটর E ইনভার্স ইকুয়ালস টু f(x - h), এক স্টেপ ব্যাক যাবে এক্ষেত্রে, এটা মনে রাখবে। রিলেশন, আমি প্রথমে বলেছি ডেল্টা এবং ই এর মধ্যে অজস্র রিলেশন আছে, বাট অত কিছু তোমার মনে রাখার দরকার নেই। ডেল ইকুয়ালস টু E - i, ন্যাবলা ইকুয়ালস টু I - e ইনভার্স, দোজ আর ফান্ডামেন্টাল রিলেশন, এটাকে মনে রাখবে।
সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর কাকে বলে? ডেল এফ এক্স ইকুয়ালস টু, একটাকে ডেল একটাকে ডেল্টা বলতে হয়, ওটাকে ডেল্টা ধরো এটাকে ডেল ধরো, এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু, এটা তার জেনারিক ফর্মুলা, এটা মনে রাখবে। তার সাথে শিফট অপারেটর রিলেশন, that quantity equals to e to the power half minus e to the power minus half. This is the fundamental relation. এর বাইরে আরো অজস্র রিলেশন আছে, দরকার নেই, এটা মনে রাখবে। অ্যাভারেজ অপারেটর mu f x equals to half into f of x plus h by 2 plus f of x minus h by 2, এটা মনে রাখবে যে mu equals to half e to the power half plus e to the power minus half। আরো অজস্র রিলেশন আছে, মনে রাখার দরকার নেই। এবারে এখানে একটা চার্ট দিয়েছে, এই চার্টটা আমি মনে রাখার জন্য দিইনি, আমি এটা বলেছি এত রিলেশন আছে, এত রিলেশন তুমি মনে রাখতে পারবে না। যেমন দেখো ই এর সাথে মিউ প্লাস ডেল এর একটা রিলেশন আছে, দিস ইজ নট ফান্ডামেন্টাল রিলেশন। মিউ ডেল্টা ইকুয়ালস টু দিস ইজ নট ফান্ডামেন্টাল রিলেশন। এটা এমসিকিউ এ আসতে পারে, কোনোদিন তোমাকে ইয়েতে দেবে না, ইন্টারভিউ জিজ্ঞেস করবে না, করতে পারে না, কেউ জিজ্ঞেস করতে পারে না এটা, কারণ এটা ফান্ডামেন্টাল রিলেশন নয়। এই জায়গাটুকু যেটুকু আমি বললাম শুধু এটুকু মনে রাখবে। নেক্সট, এখানে প্রশ্নটা আমি রেখেছিলাম এফ এক্স যদি সি হয়, যেখানে সি একটা কনস্ট্যান্ট, তাহলে কোন অপারেটরের জন্য ও এফ এক্স ইকুয়ালস টু এফ এক্স হবে? এর উত্তরটি হচ্ছে একমাত্র মিউ, অনলি মিউ। মানে আমরা স্ট্যান্ডার্ড যে কটাকে ধরি তার মধ্যে শুধুমাত্র মিউ, ডেল্টার জন্য হবে না, ন্যাবলার জন্য হবে না, ডেলের জন্য হবে না, শুধুমাত্র মিউ এর জন্য হবে। স্যার ফরওয়ার্ড শিফট অপারেটর কেন হবে না? ই এর জন্য তো, হ্যাঁ ই এর জন্য, ই ইনভার্স আমি বলছি ওটা ই এর জন্য হবে আর মিউ এর জন্য হবে, আর কারোর জন্য মানে অনলি মিউ মিনস, আমি কথাটা তুমি শুনলে না, আমি বলেছিলাম ডেল, ডেল্টা আর ন্যাবলা এই তিনটের জন্য হবে না, আমি সেটা বললাম। এই তিনটে বাদে অনলি মিউ। শিফট অপারেটরটা অন্য ব্যাপার। শিফট অপারেটরকে আমরা স্ট্যান্ডার্ডের মধ্যে ধরি না, আমরা স্ট্যান্ডার্ডের মধ্যে চারটে ধরি, ডেল, ডেল্টা, ন্যাবলা, মিউ। এর বাইরে শিফট অপারেটর একটা প্লেস থেকে আর একটা প্লেসে যাচ্ছে, ওটা যে কোনো কনস্ট্যান্টের জন্য অলওয়েজ কনস্ট্যান্ট দেবে। সাপোজ মিউ এফ এক্স যদি আমরা নিই, শিফট অপারেটর অলওয়েজ কনস্ট্যান্টকে কনস্ট্যান্টেই ম্যাপ করে, তাহলে এটা আমরা কি পাবো? হাফ ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু। ইন দ্যাট কেস যেহেতু ওটা সি, তাহলে সি প্লাস সি বাই টু, দ্যাট ইজ সি। এবার শিফট অপারেটর অলওয়েজ কনস্ট্যান্টকে কনস্ট্যান্টে ম্যাপ করে, তাই ওটা শিফট অপারেটরের ক্ষেত্রেও হবে, হবে না তা নয়। ই এফ এক্স যেহেতু এটা কনস্ট্যান্ট, এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে অটোমেটিক্যালি ইসি ইকুয়ালস টু সি। এটা একটা প্রপার্টি আছে শিফট অপারেটরের। আমি স্ট্যান্ডার্ড চার্টে বলি, আমরা স্ট্যান্ডার্ড চার্টে সবসময় ধরি এটা, এই চার্টের মধ্যে সবসময় হবে মিউ, আর কোনোটাতে হবে না। তো এটা ছিল মোটামুটি অপারেটর বেসড। নেক্সট, এবারে ইন্টারপোলেশন থেকে কয়েকটা কোশ্চেন আমি দিচ্ছি। কখন আমরা লাগরাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করি, এগুলো তোমরা বলতে পারবে। For both equal and non-equal argument. When Lagrange's interpolation formula is used, কখন Lagrange's interpolation formula আমরা ব্যবহার করি বলো? যখন টেবিলের শুরুর দিকে কোনো পয়েন্ট থাকে না, তখন Lagrange's interpolation formula ব্যবহার করতে গেলে টেবিলের শুরুর বা টেবিলের শেষের এরকম কোনো ব্যাপার নেই। ইকুইস্পেস বা আনইকুইস্পেস তার কোনো ব্যাপার নেই, আমরা যেখানে খুশি এটাকে ব্যবহার করতে পারি। ইকুইস্পেস হলেও ভালো, না হলেও ভালো। স্পেশালি আমরা আনইকুইস্পেসের জন্য ব্যবহার করি, কিন্তু তার মানে এটা নয় যে ইকুইস্পেসের জন্য ওকে ব্যবহার করা যায় না। তাহলে উত্তরটি মনে রাখবে, Lagrange's interpolation formula can be used whether the values of x, the independent variable,
are equally placed, equispaced or not. আচ্ছা, এর সাথে y এর কি কোনো সম্পর্ক আছে? নেই। Question 4. When Newton's backward interpolation formula is used, কখন ব্যবহার করা হয়? কোশ্চেন নাম্বার 3টা ছিল লাগরাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা কখন ব্যবহার করা হয়। লাগরাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা ইকুইস্পেসড হলে ব্যবহার করা যায়, আনইকুইস্পেসড হলে ব্যবহার করা যায়, দুটোর ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ওকে, নেক্সট আছে হোয়েন নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ, কখন আমরা নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করে থাকি। interpolating point at the end of the table. শুধু কি তাই? এক্সট্রাপোলেশন হলেও করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে কোন দিকে? রাইট অফ দ্য ইন্টারপোলেটিং পয়েন্ট, তাই তো? হ্যাঁ, এক্ষেত্রে উত্তরটা হচ্ছে ইন কেস অফ ইন্টারপোলেশন, for some x which lies at the end of the table of values, in case of extrapolation for points on the right side of interpolating points. ঠিক তেমনি নিউটন ফরওয়ার্ডের ক্ষেত্রে for some x which lies at the beginning of the table, and in case of extrapolation for points on the left side of interpolating point. দুক্ষেত্রেই কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা যায়, এটা মনে রাখবে, একটা নয়, দুক্ষেত্রেই ব্যবহার করা যায়। কোশ্চেন 5, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পলিনোমিয়াল ইন্টারপোলেশন is used to compute, আমরা ইন্টারপোলেশন পলিনোমিয়ালকে কি কি কম্পিউট করতে নিউমেরিক্যাল অ্যানালিসিসে কাজে লাগাই? বলো, পারবে? চেষ্টা করলেই পারবে। পলিনোমিয়াল ইন্টারপোলেশনকে কাজে লাগিয়ে আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিসে কি কি কাজ করি? কোনো কিছু রুট বের করানোর জন্য, কোনো কিছু পয়েন্টে একক 4 বা একক 3 পার্টিকুলার কোনো ভ্যালু বের করানোর জন্য। তার মানে তোমার কথা অনুযায়ী সেটাকে আমরা এই ক্যাটাগরিতে আনতে পারি, ভ্যালুজ অফ আর্গুমেন্ট, তাই তো? ইয়েস স্যার। আর স্যার কোনো পলিনোমিয়ালের অ্যাপ্রক্সিমেশন বের করার জন্য। না, ওটাই তো আসছে, ওটা ভ্যালুজ অফ আর্গুমেন্টের মধ্যেই আসছে। আর কিছু? দেখো, আমরা ইন্টিগ্রেশন করি না নিউমেরিক্যালে? করি তো ইন্টিগ্রেশন করার সময় আমরা অ্যাপ্রক্সিমেশনটা কার রেসপেক্টে করি? যখন অ্যাপ্রক্সিমেট ইন্টিগ্রেশনটা করি তখন কার রেসপেক্টে করি? পলিনোমিয়ালের রেসপেক্টে করি না? ইন্টিগ্রেশন কি দেয়? ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি দেয়?
এরিয়া এরিয়া। তার মানে area। evaluation of approximate area of a curve through integration কাজে লাগে। এরকম আরো অনেক কিছু আছে, আমি দুটো বলে রাখলাম, তোমরা আরো চিন্তা ভাবনা করবে, পেয়ে যাবে যে আমরা ইন্টারপোলেশনকে কি কি কাজে লাগাই। এটা কিন্তু নিউমেরিক্যালের ইন্টারভিউয়ের কোশ্চেন। একটা হচ্ছে ডেফিনেটলি আমরা জানি ভ্যালুস অফ আর্গুমেন্ট, আর একটা হচ্ছে এভালুয়েশন অফ অ্যাপ্রক্সিমেট এরিয়া অফ এ কার্ভ থ্রু ইন্টিগ্রেশন, আরো অনেক কাজে লাগাই। নেক্সট কোশ্চেন 6 is for a particular problem Lagrange's polynomial is unique। যে কোনো পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে লাগরাঞ্জেস পলিনোমিয়াল কি ইউনিক? yes। মনে রাখবে, আমরা যখন নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করি, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা প্রবলেম এরকম দেওয়া আছে, 2 তে ভ্যালু দেওয়া আছে, 3 তে দেওয়া আছে, 4 এ দেওয়া আছে, 5 এ দেওয়া আছে, 6 এ দেওয়া আছে, 7 এ দেওয়া আছে, 8 এ দেওয়া আছে। আমাকে 3.5 এর ভ্যালু বার করতে দিয়েছে। আমি চাইলে শুরুটা এখান থেকেও করতে পারি, 2 কে বাদ দিয়েও করতে পারি। আমাকে দিয়েছে 7.9 এর ভ্যালু, আমি চাইলে এক্ষেত্রে প্রথম দুটোকেও বাদ দিতে পারি, ব্যাকওয়ার্ড ইউজ করব। আমাকে দিয়েছে 6.2 এর ভ্যালু, আমি চাইলে 8.টিকে বাদ দিতে পারি। এগুলো নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে সবসময় করা যায়, এবং সেই অনুযায়ী আমাদের যে পলিনোমিয়ালটি আসে, পলিনোমিয়ালটিও কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু লাগরাঞ্জেস ইন্টারপোলেশন একটা কম্প্যাক্ট ওয়েতে ব্যবহার করা হয়, সেই জন্য লাগরাঞ্জেস ইন্টারপোলেশনের যে পলিনোমিয়াল সে সবসময় এক্সিস্ট করবে, এবং দ্যাট ইজ এ ইউনিক পলিনোমিয়াল, দ্যাট ইজ এন ইউনিক পলিনোমিয়াল। ইয়েস, ইট অলওয়েজ এক্সিস্টস অ্যান্ড ইউনিক। লাগরাঞ্জেস পলিনোমিয়াল সবসময় ইউনিক পলিনোমিয়াল হয়, এবং আমরা থ্রু আউট দ্য গিভেন রেঞ্জ আমরা কাজ করি। নেক্সট, স্যার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড গুলো ইউনিক হয় না, ওটা আগে বলুন। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে যখন তুমি যে স্টেজ নিচ্ছ তার ক্ষেত্রে ইউনিক হয়। আমি কনসেপ্টটা বললাম, যেটা তুমি যখন প্রবলেমগুলো করবে দেখবে তোমাকে 3.4 এ একটি ভ্যালু বের করতে দিয়েছে। ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা 2 পয়েন্টটিকে বাদ দিয়ে দিতে পারি। এটা একটু ডিটেলে পড়াশোনা করলে বুঝতে পারবে যে 2 পয়েন্ট বাদ দিয়ে তুমি যদি x0টাকে 3 নাও, আরো বেটার রেজাল্ট পাবে। করেছো কি এরকম কখনো? না স্যার। করা যায়, এবং আরো বেটার রেজাল্ট আসে, পলিনোমিয়ালটা আরো অ্যাকুরেট পলিনোমিয়াল হয়। 5, 6, 7, ধরো তোমাকে 5.8 বের করতে দিয়েছে, আমরা চাইলে এক্সেন্টটাকে 6 নিতে পারি 7 এর বদলে, আরো অ্যাকুরেট রেজাল্ট আসে। কিন্তু তুমি যখন এটাকেই লাগরাঞ্জেসে অ্যাপ্লাই করছো, সাপোজ 4.5, তোমাকে সবটার উপরে কাজ করতে হবে লাগরাঞ্জেসে। এরকম কোনো মেথড নেই লাগরাঞ্জেসে 2 আর 6কে বাদ দিয়ে আমরা 3, 4, 5 নিয়ে কাজ করবো, তা কিন্তু হয়। সেই জন্য লাগরাঞ্জেস পলিনোমিয়াল সবসময় এক্সিস্ট করে, এবং এটা একটা ইউনিক পলিনোমিয়াল। ঠিক আছে? নেক্সট ইজ Lagrange's polynomial, Lagrange's function depends on, এটা কি y i এর উপরে নির্ভর করে? নো, না। শুধুমাত্র xi এর উপরে নির্ভর করে। It depends on only xi's and independent of yi's। এখানে একটা বিষয় বলে রাখি, আমি ওই যেটা দেখাচ্ছিলাম সম্ভবত ওটাতে আমার এটাও করানো আছে, দাঁড়া এক মিনিট দেখি। হ্যাঁ, ইন্টারপোলেশনের থিওরিটাও এখানে কিন্তু দেওয়া আছে। তোমরা যেটা পিডিএফ এ অলরেডি তোমাদের অ্যাপে আছে, খুললেই পেয়ে যাবে।
মনে রাখ, এখানে কয়েকটা জিনিস মনে রাখবে এখান থেকে, যে ইন্টারপোলেশন কোন থিওরির উপরে বেস করে দাঁড়িয়ে আছে, ওয়ার্স্টার্সেস অ্যাপ্রক্সিমেশন থিওরিম। এটা কিন্তু ইন্টারভিউয়ে ধরতে পারে, হোয়াট ইজ ওয়ার্স্টার্সেস অ্যাপ্রক্সিমেশন থিওরিম, এটা এখানে লেখা আছে, এটা পড়ে নেবে। নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার যে প্রোফর্মাটি মনে রাখবে। তুমি ইউ দিয়ে মনে রাখতে পারো, ইউ ছাড়া মনে রাখতে পারো, যে কোনো একটা মনে রাখবে। নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার যে প্রোফর্মাটি মনে রাখবে, ভি দিয়ে মনে রাখতে পারো, ভি ছাড়া মনে রাখতে পারো। ভিটা কি সেটা মনে রাখবে, ইউটা কি সেটা মনে রাখবে, দ্যাট ইজ কল্ড ফেজ। ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা, এটি মনে রাখবে, এখানে করানো আছে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা, এগুলো দেখার জন্য আমি অলরেডি দিয়েছিলাম। ডিভাইডেড ডিফারেন্স বলতে আমরা কি বুঝি, তোমাকে পার্টিকুলার দুটো ভ্যালুর জন্য ডিভাইডেড ডিফারেন্স ধরো জিজ্ঞেস করতে পারে, ফর্মুলাটি কি হবে, এটা মনে রাখবে। সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স, nth অর্ডার ডিভাইডেড ডিফারেন্স, যতটা পারবে মনে রাখবে। কনস্ট্যান্টের ডিভাইডেড ডিফারেন্স সবসময় 0 হয়, এগুলো পরের দিন আসবে, আজকে আর সবটা শেষ হবে না, আজকে ছেড়ে দেবো আর একটু পরে, পরের দিন এগুলো আমি করিয়ে দেবো, কিন্তু এগুলো আমি পড়ার জন্য দিয়েছি, এগুলো একটু মনে রাখবে। ডিভাইডেড ডিফারেন্স সবসময় সিমেট্রিক ফাংশন অফ দেয়ার আর্গুমেন্টস হয়। n+1 আর্গুমেন্টের জন্য আমরা ডিভাইডেড ডিফারেন্স এইভাবে প্রোডাক্ট ফর্মে মনে রাখতে পারি, এটা ধরবে না, জাস্ট একটু দেখার জন্য মনে রাখবে। এই বা স্টার দিয়ে যে কটা দেওয়া আছে, কটা মনে রাখবে, যে কোনো nth ডিগ্রি পলিনোমিয়ালের nth অর্ডার ডিভাইডেড ডিফারেন্স কনস্ট্যান্ট হয়, n+1 অর্ডার ডিভাইডেড ডিফারেন্স 0 হয়। সিমিলার ফর x⁴n, কারণ ওটাও একটা nth ডিগ্রি পলিনোমিয়াল। যদি ইকুইস্পেসড আর্গুমেন্ট হয়, ইন দ্যাট কেস এই ফর্মুলাটি কিন্তু মনে রাখবে। কনফ্লুয়েন্ট আর্গুমেন্টের ক্ষেত্রে তোমাকে প্রশ্ন এটা ধরবে না যে কনফ্লুয়েন্ট আর্গুমেন্টের জন্য ডিভাইডেড ডিফারেন্স কি হয়। এর ক্ষেত্রে ইন্টারভিউয়ের কোশ্চেনটি এরকম হতে পারে যে দুটো ভ্যালু যদি সেম হয়ে যায়, সেই ডিভাইডেড ডিফারেন্সকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ডিভাইডেড ডিফারেন্স ফর কনফ্লুয়েন্ট আর্গুমেন্ট। ওটা আমি পরের দিন দিয়ে দেবো। নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, এটা একটু ফর্মুলাটি মনে রাখার চেষ্টা করবে। বাকি থাকলো এরর বেস কোশ্চেন, এরর বেস কোশ্চেনগুলো আমি পরের দিন করাবো। যাই হোক, আচ্ছা আজকে এখানেই ছেড়ে দিই, তার কারণ হচ্ছে এরপরে ঢুকতে গেলে আমাকে ওই ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা নিয়ে একটু পড়াতে হবে। আজকে আর 10টা বেজে গেছে, থাক। নেক্সট যেদিন ক্লাস আছে, ক্লাসটা আছে মনে হয় পরের মাসের 18 তারিখ, অতদূর যাবে না, আমি সামনের সপ্তাহে একটা ক্লাস নেব, আগের দিন আমি জানিয়ে দেবো। তো তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, নাহলে আজকের মধ্যে ক্লোজ করব। কিছু বলার আছে কারোর? কারোর কিছু জানার বা বলার আছে? কিছু নেই? তাহলে হ্যাঁ, আপনি যেটা বলেছিলেন যে 1 2 3 4 5 এর পরে 0 0 যেটা ছিল, যদি আমার কাছে দুটোই অপশন থাকে, আমি কোনটা করব? শেষের দুটো 1 2 3 4 5 0 0 করবে, ওটাই বেস্ট অপশন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওক্ষেত্রে ওটাই বেস্ট অপশন। এক্ষেত্রে তো তোমাকে অপশনের কিছু নেই, মুখে ধরবে, যদি ধরে 1 2 3 4 5 0 0, ওটাই বেস্ট অপশন। ঠিক পরেরটির ক্ষেত্রে যেমন 10.00। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার বলছি একটা, স্যার ওই ইন্টারপোলে সিগনিফিক্যান্ট নাম্বার 10 টু দি পাওয়ার ছিল, 10 টু দি পাওয়ার সামথিং 7 8, ওইগুলো একটু একবার বলবো, আমরা বুঝতে পারিনি। 10 টু দি পাওয়ার যেখানে থাকবে, তুমি শুধু সেইটুকুকে ক্যালকুলেট করবে যেটুকু তোমাকে অ্যাজ এ হোল নাম্বার তুমি দেখতে পাচ্ছ। দেখিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছি কোনটা তুমি বলছো। একটা 10 টু দি পাওয়ার 7 ছিল সম্ভবত। এইগুলো তো তুমি ক্যালকুলেট করবে শুধুমাত্র এইটুকু, এটুকু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, আচ্ছা স্যার। আর কিছু? ক্লাস ভালো লেগেছে আজকে? ইন্টারপ্রেটিং স্যার, হ্যাঁ বলো। স্যার ওই ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের যে ব্যবহার দুটো বললেন, যে একটা হচ্ছে এরিয়া বের করা না, আর একটা বললেন আর্গুমেন্টের ভ্যালু বের করা, ভ্যালু বের করা। ওটা স্যার আর্গুমেন্ট বলতে চাইছেন না, মানে সেই ওয়াই এর ভ্যালুটা, ওগুলো তো এন্ট্রি বলে না, মানে আর্গুমেন্টের, হ্যাঁ দাঁড়াও ওটা একটু কারেকশন করে দিই। আর্গুমেন্টের বেসিসে এন্ট্রি ভ্যালু বের করা, দাঁড়াও ওটা লেখাটা একটু চেঞ্জ করে দিই, তাহলেই হবে। 6 নম্বর। হ্যাঁ, ভ্যালুজ অফ এন্ট্রিজ উইথ রেসপেক্ট টু আর্গুমেন্টস। ঠিক আছে, লেখাটা একটু গন্ডগোল ছিল, ঠিকই। আর কিছু? ঠিক আছে, ক্লাস ভালো লেগেছে?
হ্যাঁ স্যার, গুড নাইট। হ্যাঁ স্যার। ঠিক আছে, আবার পরের দিন কথা হবে, ছাড়লাম।